আদালতে নেওয়ার সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের ওপর ডিম নিক্ষেপ, তাদের পক্ষে ছিল না কোনো আইনজীবী, 10 দিনের রিমান্ডে পেল পুলিশ। এবং সর্বশেষ জানাবো, হাসিনার লোক দেখানো অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিপাকে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আদালতে নেওয়ার সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের ওপর ডিম নিক্ষেপ, তাদের পক্ষে ছিল না কোনো আইনজীবী, 10 দিনের রিমান্ডে পেল পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে হকার শাহজাহান আলীর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার বিকাল 6:30টার দিকে কড়া নিরাপত্তায় তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অফিস থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় পুলিশের প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন এবং ভুয়া স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী এবং অন্যজন হকার মোহাম্মদ শাহজাহান। এই ঘটনায় নিউ মার্কেটে থানায় 2টি মামলা হয়েছে। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়। এমপি মন্ত্রী হওয়ার আগেই আইন পেশায় খ্যাত ছিলেন আনিসুল হক। গ্রেপ্তারের পর আদালতে তার পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। শুধু তিনিই নন, তার সঙ্গে গ্রেপ্তার সালমান এফ রহমানের পক্ষেও আইনজীবী ছিলেন না আদালতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন আইনজীবী আনিসুল হক। 2014 সালে নির্বাচনে তাকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তাকে আইনমন্ত্রী নিয়োগ দেন। সেই থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2টি বিতর্কিত বক্তব্য দেওয়ার পর সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অনেকটা নিষ্ক্রিয় করে সামনে আনা হয় আনিসুল হক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে। 20 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং শহর সমন্বয়ক হাসিব আল ইসলাম ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে দাবি তুলে ধরেন। হাসিনার লোক দেখানো অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিপাকে বাংলাদেশ। আর এটি লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে এবং এতে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বেশ খ্যাতি ও প্রশংসা পেয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভে ক্ষমতা থেকে হাসিনার আকস্মিক প্রস্থান সেই কৌশলটির সীমাবদ্ধতাকে সবার সামনে উন্মোচিত করেছে। মূলত বাংলাদেশ প্রচণ্ড মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের সাথে লড়াই করছে এবং অর্থনীতিবিদরা বলছেন এটি মূলত দুর্বল নীতিগত সিদ্ধান্তেরই ফলাফল। হাসিনার ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসন এবং বাংলাদেশের ব্যাপক দুর্নীতি কেবল দেশের মানুষের হতাশায় বাড়িয়েছে এবং এটি শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে উচ্ছেদে বাধ্য করেছে। এখন বাংলাদেশকে তার ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। যে ছাত্র বিক্ষোভকারীরা হাসিনার পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তারা এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছে। ডক্টর ইউনূস এখন একটি কঠিন কাজের মুখোমুখি হয়েছেন। অবিলম্বে বাংলাদেশকে অবশ্যই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে। দীর্ঘমেয়াদে বাংলাদেশকে সেই ব্যাপক অর্থনৈতিক চাপের মোকাবিলাও করতে হবে যা প্রতিবাদকারীদের প্রথমে রাস্তায় নামতে উদ্বুদ্ধ করেছিল। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন বহাল থাকবে এবং কতটা ব্যাপক ম্যান্ডেট তারা গ্রহণ করবে তা এখনো স্পষ্ট নয়।
কিন্তু কানাডার বালসেলি স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফেলো সাদ হাম্মাদি বলছেন, অন্তর্বর্তীকালীন এই সরকার এবং ডক্টর ইউনূসের ওপর অনেকের আকাঙ্ক্ষা আছে যে তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব থেকে ন্যায় বিচার প্রদান করবেন, কার্যকরী অর্থনীতি এবং গণতন্ত্রের উত্তরণ ঘটাবেন এবং আইনের শাসন ও একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় কাজ করবেন। সাদ হাম্মাদি বলছেন, এই চ্যালেঞ্জগুলো একটি অন্তর্বর্তী সরকারের জন্য খুব বেশি দায়িত্ব হয়ে উঠতে পারে। মূলত অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতাদের নির্বাচিত হওয়া নিশ্চিত করা, আর এর জন্য প্রশাসন জুড়ে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজন হবে। বাংলাদেশ 1970-এর দশক থেকে শুরু করে অর্থনৈতিক সংস্কারের মধ্যে চলছিল এবং পোশাক শিল্প কয়েক দশক ধরে দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে আসছে। কিন্তু 2009 সালে ক্ষমতায় আসা হাসিনা সেই একক খাতে দেশের ফোকাসকে আরও সংকুচিত করেন এবং নতুন বিশ্ববাজারে প্রসারিত করেছিলেন, যা বাংলাদেশের প্রবৃদ্ধির অনেকটাই এগিয়ে নিয়েছিল। বাংলাদেশের সস্তায় তৈরি পোশাকগুলো বিশ্বব্যাপী পোশাকের খুচরা বিক্রেতাদের কাছে আকর্ষণীয়, বিশেষ করে জারা অ্যান্ড H&M এর মতো ব্র্যান্ডগুলোর পোশাক। একই সময়ে সেই চাহিদা লক্ষাধিক মানুষের, বিশেষ করে নারীদের জন্য জীবিকার সৃষ্টি করেছে এবং জীবনযাত্রার মানও পরিবর্তন করেছে। হাসিনা দেশের অবকাঠামোর জন্য প্রচুর পরিমাণে ব্যয় করেছিলেন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে আশ্বস্ত করেছিলেন তারা তাদের চাহিদা মেটাতে বাংলাদেশের ওপর নির্ভর করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বাংলাদেশের কনসালট্যান্ট টমাস কেন বলেন, তিনি স্থিতিশীলতার একটি স্তর এনেছিলেন যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য ছিল আকর্ষণীয়। তবে শ্রমিক ধর্মঘট, বিদ্যুৎ বিপর্যয় বা অন্যান্য কিছু কারণ যদি দেশটিকে অবিশ্বস্ত করে তোলে, তাহলে গার্মেন্টস ক্রেতারা বাংলাদেশে তাদের ব্যবসা পাঠাতে পারবেন না। হাসিনা দেশের নিরাপত্তা বাহিনী এবং বিচার বিভাগকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন। এছাড়া ভিন্ন মতকে দমন করার পাশাপাশি ক্রমবর্ধমান কর্তৃত্ববাদীও হয়ে উঠেছিলেন। 1981 সাল থেকে শেখ হাসিনার রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে টমাস কিন বলেন, দেশে এমন একটা বিশ্বাস ছিল হাসিনা এবং আওয়ামী লীগ হয়তো এমন একটি দল যারা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন করবে। শেখ হাসিনার অধীনে এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল, আর গত কয়েক বছরে অর্থনীতির প্রবৃদ্ধি 7% অতিক্রম করেছে। দেশের মোট আয়ের 80%-এরও বেশি এসেছে পোশাক রপ্তানি থেকে, কিন্তু সেই নির্ভরতা ছিল হাসিনার সর্বনাশের কারণ। কোভিড মহামারীতে টেক্সটাইল এবং পোশাকের বিশ্বব্যাপী চাহিদা হ্রাস পেয়েছে। একই সময়ে সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ আমদানিকৃত খাদ্য এবং জ্বালানির দামও তীব্রভাবে বাড়িয়েছে। অর্থনীতিতে খুবই কম বৈচিত্র্যের কারণে বিল পরিশোধে সহায়তা পেতে অন্যান্য শিল্প থেকে পর্যাপ্ত রাজস্ব সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। ফলে মুদ্রাস্ফীতি বাড়লে তা নিয়ন্ত্রণে হাসিনার সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয়। দুর্বল হয়ে পড়া মুদ্রার মূল্য বাড়ানোর চেষ্টা করার সময় বাংলাদেশ তার বৈদেশিক রিজার্ভ কমিয়ে এনেছে, আর এতে করে সেই রিজার্ভ এতটাই নিচে নেমে গেছে যে 2022 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ চাইতে বাধ্য হয়েছিল হাসিনার সরকার। মহামারীর পরে যখন পোশাক রপ্তানি ফের চালু হতে শুরু করে, তখন বাংলাদেশ আরও বেশি কিছু স্বল্প মেয়াদী সমস্যায় নিমজ্জিত ছিল। এটি ছিল এমন একটি পরিস্থিতি যা দেশের অন্তর্নিহিত সমস্যাগুলোকেও সবার সামনে তুলে ধরেছিল। আংশিকভাবে শিথিল আমলাতন্ত্র এবং অনেক নাগরিকের তাদের কর দিতে অনাগ্রহের কারণে বাংলাদেশ কর খুব কম সংগ্রহ করে থাকে। বাংলাদেশে ট্যাক্স থেকে জিডিপির অনুপাত বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অনুপাতের একটি। এর অর্থ হচ্ছে বিল পরিশোধ করতে নিজেদের ট্যাক্স রাজস্বের ওপর নির্ভর করতে পারে না বাংলাদেশ। বাংলাদেশে এখনও উচ্চ প্রবৃদ্ধির হার রয়েছে, কিন্তু অর্থনীতিবিদ এবং অন্যরা বলছেন এই প্রবৃদ্ধি অসম এবং এতে আয় বৈষম্য অনেক বেশি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখার জামান বলেছেন, কাগজে কলমে প্রবৃদ্ধির গল্পটি বাস্তবতার সাথে মেলেনি, আর এর ফলে সরকারের প্রতি মানুষের অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। ইফতেখার জামান বলেন, ঋণ জালিয়াতি এবং ব্যবসায়ী সম্প্রদায়ের অনেকের অর্থ পাচারের রিপোর্ট সহ নির্লজ্জ দুর্নীতি মানুষের মাঝে আরও অসন্তোষের বীজ বপন করেছে।
তিনি বলেন, সবাই জানতো যাদের দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করার কথা তাদের দ্বারাই দুর্নীতি জিইয়ে রাখা হচ্ছে। এছাড়া হাসিনার জন্য সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী সমস্যা ছিল গার্মেন্টস ব্যবসার প্রতি অতি মনোযোগের কারণে দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তার সরকারের ব্যাপক অক্ষমতা। দেশের বৃহৎ কর্মজীবী জনসংখ্যার জন্য পর্যাপ্ত নতুন বা ভালো বেতনের চাকরি নেই। গত মাসে সেই ক্রমবর্ধমান হতাশা প্রকাশের একটি সুযোগ খুঁজে পায় সাধারণ মানুষ, যখন শিক্ষার্থীরা সরকারি চাকরিতে অগ্রাধিকারমূলক কোটা পদ্ধতির অবসানের দাবি করতে শুরু করেন। ক্রমেই এই আন্দোলন ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভে পরিণত হয় এবং হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।